আসসালামু আলাইকুম। এনসিএর পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আধুনিক পর্যায় সারণীর গ্রুপ ৩ থেকে ১২ অর্থাৎ অবস্থান্ত ধাতুর একটা টপিকস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সকল ডি ব্লক মূলই অবস্থান্তর ধাতু নয়। সকল ডি ব্লক মূলই অবস্থান্তর ধাতু নয়। আজকের ক্লাসে আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে দেখব যে কেন সকল ডি ব্লক মূলই অবস্থান্তর ধাতু নয়। তাহলে প্রথমে আমরা যদি ডি ব্লকের কথায় আসি, আমরা সাধারণত জানি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। আমরা সবাই জানি পর্যায় সারণীতে গ্রুপ ৩ থেকে ১২ যে গ্রুপ মৌলগুলো আছে তাদের সবাইকে অবস্থান্তর ধাতু বলা হয়। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কাজ করি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। এই 10টা মৌলই নিয়ে মূলত আমাদের সবচেয়ে বেশি কাজ করা হয়। এখন প্রথমত হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখতে পারবো যে স্বাভাবিকভাবে কোন মৌলটি ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর ধাতু নয় আর কোন মৌলটি ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর ধাতু। তাহলে আমরা প্রথমে যদি কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাস করি, আমরা সাধারণত মনে করি আয়রন ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। আমরা যদি একটু খেয়াল করি দেখবা সর্বশেষ কক্ষপথের হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার অর্থাৎ সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো আছে অবশ্যই আমার কোন অরবিটালে প্রবেশ করছে, ডি অরবিটালে প্রবেশ করার কারণে আমরা অবশ্যই বলতে পারি যে তোমার কি আয়রন একটা কি মৌল, ডি ব্লক মৌল। ঠিক আছে। আবার যদি আমরা স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এই ক্ষেত্রে খেয়াল করলে দেখবা তার সর্বশেষ ইলেকট্রনটি তোমার কি ডি অরবিটালে প্রবেশ করেছে, তাই আমরা বলতে পারি আয়রন বা স্ক্যান্ডিয়াম এই ক্ষেত্রে তোমার কি ডি ব্লক মৌল। এখন কথা হচ্ছে ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কিন্তু অনেক মৌল কিন্তু কিনা অবস্থান্তর ধাতু নয়। কেন অবস্থান্তর ধাতু নয়? তাহলে আমরা সাধারণত জানি ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু হইলে আমার শর্ত তোমার দুইটি। কোন একটি ডি ব্লক মৌল যদি অবস্থান্তর ধাতু হইতে হয়, তাহলে ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু হইতে হলে শর্ত আমার দুইটি। ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু হওয়ার শর্ত দুইটি। 1 নাম্বার হচ্ছে স্থিতিশীল আয়ন হইতে হবে। 2 নাম্বার স্থিতিশীল আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হইতে হবে তোমার 1 থেকে 9টি। যদি কোনো ডি ব্লক মৌল আমাদের এই দুইটি শর্ত মানে তাহলে আমরা তাকে অবস্থান্তর ধাতু বলতে পারি। ঠিক আছে। তাইলে প্রথমত আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি যে 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর হচ্ছে 4s2 3d1। এই ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তার স্থিতিশীল অবস্থা কত 3+। এই ক্ষেত্রে 3+ হওয়ার কারণে সর্বশেষ ইলেকট্রন যেহেতু আগে 4s অরবিটাল আমার সবচেয়ে বৃহৎ অরবিটালটা এই ক্ষেত্রে অবস্থান করতে কক্ষপথে অবস্থান করতেছে, তাহলে এই ক্ষেত্রে প্রথমত s অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, তারপর থেকে ডি অরবিটাল থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তার ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2 2s2 2p6 3s2 তারপর 3p6, এই ক্ষেত্রে 4s 0 এবং 3d তেও তোমার 0 হয়ে যায়। ঠিক আছে। এই ক্ষেত্রে তার স্থিতিশীল আয়ন হওয়ার পরে ডি অরবিটাল ইলেকট্রন কিন্তু শূন্য হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে নাই। তাইলে আমরা কি বলতে পারি স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কিন্তু অবস্থান্তর ধাতু নয়, কারণ স্ক্যান্ডিয়াম তার স্থিতিশীল অবস্থা লাভ করার পরে সে কিন্তু তার ডি অরবিটালে কোনো ইলেকট্রন দেখতে পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা সাধারণত বলতে পারি যে স্ক্যান্ডিয়াম কিন্তু কিনা স্থিতিশীল আয়ন হওয়ার পরেও যেহেতু ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, তাহলে আমরা তারে অবস্থান্তর ধাতু বলতে পারতেছি না। এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যেমন আয়রনের ক্ষেত্রে একটু জিনিস ভালো করে খেয়াল করো। আয়রনের ক্ষেত্রে যে আমরা দেখি ইলেকট্রন বিন্যাসটা করো, দেখা যাচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে জানি আয়রনের স্থিতিশীল অবস্থা কত হচ্ছে Fe2+। এই ক্ষেত্রে 2+ মানে হচ্ছে তার সর্বশেষ যে কক্ষপথ আছে ওই কক্ষপথ থেকে সে কয়টা ইলেকট্রন ছেড়ে দেবে, দুইটা। তাহলে এই ক্ষেত্রে 4s অরবিটাল যেহেতু আগে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এই ক্ষেত্রে 4s অরবিটাল থেকে সে কি করবে, আগে ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা এবার করি 1s2 2s2 2p6 3s2 3p6 তার 4s তোমার কত 0 3d কত 6। এবার একটু ভালো করে খেয়াল করে দেখবা সে স্থিতিশীল আয়ন হওয়ার পরেও ডি অরবিটাল ইলেকট্রন কিন্তু 1 থেকে 9 এর ভিতরে আছে, অর্থাৎ 6টি ইলেকট্রন আছে। তাহলে এই অবস্থায় সে কিন্তু একটা কি অবস্থান্তর ধাতু। আমরা সাধারণত জানি আয়রনের স্থিতিশীল অবস্থা দুইটি, Fe2+ এবং কত Fe তোমার 3+। ঠিক আছে।
এই ক্ষেত্রে যদি আমরা তার 3+ অবস্থান দেখাই, এই ক্ষেত্রে যেহেতু প্রাথমিকভাবে সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, এবার কারেক্টে তোমার ইলেকট্রন ছেড়ে দিবে। যেহেতু s অরবিটাল আর কোনো ইলেকট্রন নেই, তাহলে সে অবশ্যই d অরবিটাল থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 0 3d কত হবে 5। ঠিক আছে, এই ক্ষেত্রে অর্থাৎ আয়রনের 3+ অবস্থান হওয়ার পরেও, অর্থাৎ স্থিতিশীল অবস্থা লাভ করার পরেও ডি অরবিটাল ইলেকট্রন কিন্তু আবার কয়টা অবস্থান করতেছে 5টা, অর্থাৎ ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর ভিতরে। তাহলে আমরা কি বলতে পারি, আয়রন এর ক্ষেত্রে Fe2+ অথবা তোমার কি Fe3+, এই দুইটা অবস্থায় স্থিতিশীল হওয়ার পরেও তার ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর ভিতরে আছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আয়রন একটা কি মৌল, অবস্থান্তর ডি ব্লক মৌল প্লাস হচ্ছে তোমার কি অবস্থান্তর ধাতু। কেন অবস্থান্তর ধাতু শর্ত আমরা কটা জানি, দুইটি। একটা হচ্ছে প্রাথমিকভাবে স্থিতিশীল অবস্থা হইতে হবে, দ্বিতীয় হচ্ছে স্থিতিশীল আয়ন হওয়ার পরে তার ডিতে ইলেকট্রন সংখ্যা থাকতে হবে 1 থেকে 9। যেহেতু আমাদের আয়রনের ক্ষেত্রে Fe2+ এর অবস্থায় ডিতে ইলেকট্রন পাওয়া যাচ্ছে 6টি, অর্থাৎ 1 থেকে 9 এর ভিতরে আছে, তাহলে আমরা ওই স্থিতিশীল অবস্থায় তাহলে আমরা বলতে পারি একটা অবস্থান্তর ধাতু। যেহেতু আয়রনের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে জানি তার 3+ একটা স্থিতিশীল অবস্থা আছে, ওই অবস্থায় তার ডি অরবিটাল সংখ্যা 1 থেকে 9 এর ভিতরে আছে, অর্থাৎ 5টি। তাই আমরা বলতে পারি স্বাভাবিকভাবে Fe2+ এবং Fe3+ উভয় অবস্থায় যেহেতু ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর ভিতরে, তাই আমরা স্বাভাবিক বলতে পারি আয়রন একটা কি ডি ব্লক মৌল হওয়ার সাথে সাথে প্লাস একটা কি অবস্থান্তর ধাতু। আমরা আরো একটা উদাহরণ যদি দেখি, জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্ক কিন্তু ডি ব্লক মৌল আমরা সবাই জানি। জিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস সহজে লক্ষ্য করা যায়, জিঙ্কের স্বাভাবিকভাবে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে 1s2, তারপর 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। আমরা জিঙ্কের স্থিতিশীল অবস্থা কত জানি, জিঙ্কের স্থিতিশীল অবস্থা হচ্ছে তোমার কত প্লাস 2+। তো স্বাভাবিকভাবেই 4s এবং 3d এর মধ্যে, 4s এবং 3d এর মধ্যে তোমার কি যেহেতু 4s অরবিটাল আগে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 4s অরবিটাল থেকে ইলেকট্রন আগে কি করবে ছেড়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে তার অবস্থাটা দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত হবে 0 এবং 3d কত হবে 10। এখন একটু ভালো খেয়াল করে দাও, তার স্থিতিশীল আয়ন হওয়ার পরেও এবার কিন্তু ডিতে ইলেকট্রন সংখ্যা কয়টি 10টি, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে নাই। তাহলে আমরা জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কিন্তু কি না অবস্থান্তর ধাতু নয়। ঠিক আছে, তাহলে আমাদের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের ভিতরে যে 10টি মৌল আছে, এই 10টি মৌলের মধ্যে আমরা সাধারণত জানি যে কিছু কিছু মৌলগুলো তোমার কি ডি ব্লক মৌল ঠিক আছে, কিন্তু অবস্থান্তর ধাতু নয়। কেন, তার স্থিতিশীল অবস্থান হওয়ার পরেও ডিতে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর বাইরে। তাই আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কিন্তু কিছু কিছু মৌল কিনা অবস্থান্তর ধাতু নয়। তাহলে আমরা বিশেষ করে যে বিষয়টা দেখলাম যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তার স্থিতিশীল অবস্থা 3+ হওয়ার পরে, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তার স্থিতিশীল অবস্থা 3+ হওয়ার পরে তার ডিতে ইলেকট্রন সংখ্যা তোমার কত 0। এই ক্ষেত্রে সে কিন্তু ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর ধাতু না। আয়রনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, Fe2+ এবং Fe3+, এই দুইটা আয়নের ক্ষেত্রেই তোমার কি ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা এক সময় ছিল d6, এক সময় ছিল তোমার কত d5, তাহলে আবার 1 থেকে 9 এর ভিতরে আছে। তাই আয়রন কিন্তু স্থিতিশীল আয়ন হওয়ার প্রদর্শন হওয়ার পরেও ডিতে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর ভিতরে থাকায় সে কিন্তু একটা অবস্থান্তর ধাতু। জিঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখলাম, জিঙ্ক 2+ আয়ন অর্থাৎ স্থিতিশীল অবস্থা লাভ করার পরে তার ডিতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার কয়টি 10টি, অর্থাৎ 1 থেকে 9 এর বাইরে। তাহলে জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর ধাতু নয়। তারপর হচ্ছে তোমার কি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা বলি স্ক্যান্ডিয়াম কিন্তু কি ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর ধাতু নয়। এই ক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি আয়রন যেহেতু 2+ এবং 3+ স্থিতিশীল আয়ন প্রদর্শন করার পরেও তার ডিতে ইলেকট্রন 6টি এবং 5টি, অর্থাৎ 1 থেকে 9 এর ভিতরে। তাই সাধারণত বলা যায় যে আয়রন কি ডি ব্লক মৌল প্লাস হচ্ছে তোমার কি অবস্থান্তর ধাতু। তো আমরা খুব সহজে বলতে পারি যে সকল ডি ব্লক মৌল কিন্তু কি নয় অবস্থান্তর ধাতু নয়। তাহলে সহজে আমরা মনে রাখবো ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু হওয়ার শর্ত দুইটি, প্রথমত স্থিতিশীল আয়ন হইতে হবে, দ্বিতীয়ত ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম যে সকল অবস্থান্তর ধাতু তোমার কি নয় ডি ব্লক মৌল নয়, কিন্তু সকল ডি ব্লক মৌল তোমার কি না অবস্থান্তর ধাতু না। ঠিক আছে, তো আমরা এই পার্টটা এমসিকিউ এবং সিকিউ এর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে। তো সবাই বিষয়টা একটু খাতায় লিখে নোট করে নেবে, আর সবাই এনসি এর সাথে থাকবে। রসায়নের সবচেয়ে মজার মজার বিষয়গুলো আমাদের ধারাবাহিকভাবে এনসি এর আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আসতে থাকবে। তো সবাই আমাদের পাশে থাকবে, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে, এবং তোমাদের প্রতি অজস্র ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।